মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে এ মর্মে যে খবর চাউর হয়েছিল তাকে ফেক নিউজ বলে বর্ণনা করেছে চীন। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন। সঙ্গে অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যম ওয়াইওয়ানের একটি নিউজ যুক্ত করে দিয়েছেন। খবরটি বাংলাদেশ কিংবা ভারতীয় সংবাদ মাধ্যমে আসেনি। হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টও ফলাও করে প্রচার করেছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম ও চীনা গবেষকদের বরাতে এই খবর ছাপা হয়। চীনের তরফে আগেও বহুবার বিভিন্ন দেশের নাম করে করোনার উৎসস্থলের তকমা দেওয়া হয়েছিল। উল্লেখ্য যে বাংলাদেশ ও ভারতের বিজ্ঞানীরা চীনের গবেষকদের এই দাবিকে মন গড়া বলেই উড়িয়ে দেন। ওদিকে করোনা সেবায় নিবেদিত হাসপাতালগুলো 4 মাস আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সে সময় হাসপাতালগুলোতে কোনো বেড খালি ছিল না, আইসিইউ বেডেও চাপ পড়েছিল। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর প্রতিদিনই রোগী বাড়ছে। গত আগস্ট মাসে রোগী কমে যাওয়ায় করোনা নিবেদিত 9টি হাসপাতালকে মুক্ত করে দেওয়া হয়েছিল। এখন আবার নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় 297টি আইসিইউ শয্যা রয়েছে। করোনা হাসপাতাল রয়েছেন 19টি। সবকটি হাসপাতালেই রোগীরা আইসিইউর জন্য লড়াই করছেন। কোনো হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। স্বাস্থ্য কর্মীদেরকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে যে কোনো সময় করোনা রোগীর সেবায় নিয়োজিত হতে হবে। এই মুহূর্তে করোনা রোগীদের সেবায় 23,280 জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে চিকিৎসক রয়েছেন 5,726 জন, বাকিদের মধ্যে নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। ইতিমধ্যেই সরকারের তরফে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। একজন চিকিৎসক বিশেষ ভাতার আওতায় 2,000 টাকা করে পাবেন, নার্স পাবেন 1,200 টাকা, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা 800 টাকা। এর জন্য 39 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 29 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 1,788 জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 21শে পদকপ্রাপ্ত শরৎ বাদক ওস্তাদ সাদাত হোসেন খান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। রোহিঙ্গাদের মিয়ানমারের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ওআইসির সদস্য দেশগুলোর প্রতি রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামিতে শনিবার সমাপ্ত হওয়া মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের 2 দিনব্যাপী সম্মেলনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এই আহ্বান জানান। সম্মেলনে তিনি তার বক্তব্যে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়ে আরো সুসংহত পদক্ষেপের উপর জোর দিয়েছেন। রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি ইসলামোফোবিয়ার বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের কার্যকরভাবে জড়িত হওয়ার আহ্বান জানান। ওআইসির সদস্য দেশগুলোর জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রাপ্যতা, অর্থনৈতিক পুনর্নির্মাণের জন্য সদস্য দেশগুলোর আন্তঃবাণিজ্য বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী সদস্য দেশগুলোর জন্য মানবিক সহায়তার উপর জোর দেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রদূত ডক্টর জাভেদ পাটোয়ারি। খবরে বলা হয়, শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফু। খবরে আরো বলা হয়, সম্মেলনে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার জন্য গাম্বিয়াকে সহায়তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন, ভারতের মতন দেশে নতুন কৃষি বিলের প্রতিবাদে রাস্তায় হাজার হাজার কৃষক। নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তা ফিরিয়ে নেওয়ার ভাবনা নেই ভারতের কেন্দ্রীয় সরকারের। তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশবাণীতে মাসিক মন কি বাত শীর্ষক অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ভারতে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকদের জন্য নতুন সম্ভাবনা দরজা খুলেছে কৃষি সংস্কার। গত কয়েক বছর ধরে কৃষি সংস্কারের দাবি করে আসছিল দেশের কৃষকরা। সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল, সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তা পূরণ হয়েছে। অনেক আলোচনার পর কৃষি আইনের সংস্কার হয়েছে, অধিকার পেয়েছেন কৃষকরা, নতুন সুযোগ তৈরি হয়েছে, কৃষকদের সমস্যার সমাধানও হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন।
আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন। আমরা আজকে আবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য কিছু পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলবো। আজকে আমরা আলোকপাত করব ইরান এবং মধ্যপ্রাচ্যের দিকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান। শাহাব এনাম খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আনিস ভাই। প্রথমে আমরা জানতে চাই যে ইরানের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওবামা আমলে, কিন্তু সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে। আপনার কি মনে হয় যে জো বাইডেন আবার সেই চুক্তিতে ফিরে যাবেন কিংবা সংশোধিতভাবে কিছু করতে চাইবেন? ধন্যবাদ আনিস ভাই। প্রথম কথা হলো যে জো বাইডেন নিশ্চিতভাবেই তার যে মিডল ইস্ট পলিসি আছে সেটাতে ইরানকে আবার ফিরিয়ে আনবে, এবং এটার পিছনে অনেকগুলি কারণ আছে। ইসরায়েলের স্টেবিলিটি থেকে শুরু করে এখন নতুন ধরনের মেরুকরণ তৈরি হয়েছে কাতারের সাথে, টার্কির সাথে। সবকিছু মিলিয়ে স্বাভাবিকভাবেই বাইডেন প্রশাসন চাইবে ইরানের সাথে অনেক বেশি এনগেজমেন্টে যেতে, এবং সেই এনগেজমেন্টে কিন্তু শুধুমাত্র যে দ্বিপাক্ষিক তা না, সেখানে নেটোর একটা স্বার্থ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থ আছে। স্বাভাবিকভাবেই তার মাল্টিল্যাটারাল প্রমিসেস গুলি এখানে তারা ফিরিয়ে আনবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এক ধরনের সংশোধিত যোগাযোগ বা সংশোধিত নিউক্লিয়ার এগ্রিমেন্টের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে এক ধরনের আগ্রহ দেখব, এবং সেটা খুব সহজেই হবে না, সময় লাগবে খুব স্বাভাবিকভাবেই। কারণ বাইডেন প্রশাসনকে এখন অনেক কিছুই ঢেলে সাজাতে হবে। ওয়াশিংটন পলিসি সার্কেল, ওয়াশিংটনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কেল গুলি আছে, এক্সিকিউটিভ সার্কেল গুলি আছে, সেই জায়গাতে বড় ধরনের পরিবর্তন আসবে। সুতরাং এটা আমরা সহসা না দেখলেও নিশ্চিতভাবে এক ধরনের পজিটিভ দিক নির্দেশনা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবো। ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাওয়ার যে কথাটা আপনি বললেন, সেখানে একটা প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ইসরায়েল, আমরা জানি। কারণ ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে, বরাবরই ঘনিষ্ঠ ছিল, কিন্তু ইসরায়েল মোটামুটি ভাবে আনন্দিত ছিল, খুশি ছিল যে ইরানের সঙ্গে বড় রকমের একটা মত পার্থক্য দেখা গেছে। তো বাইডেন সেই জায়গায় কিভাবে ভারসাম্য আনতে পারবেন বলে আপনার মনে হয় ইসরায়েলের সঙ্গে? প্রথম কথা হলো যে বাইডেন সরকারের ফরেন পলিসি এখনো পর্যন্ত আমরা যেটুকু বুঝি ডেমোক্রেটিক সরকার হিসেবে, এবং তার যে ডেমোক্রেটিক প্রমিসেস গুলি আছে বা ইলেকট্রাল প্রমিসেস গুলি আছে, সব জায়গায় যদি আমরা একটু স্ক্রুটিনি করে দেখি, তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখবো যে সে মিডল ইস্টে অস্থিরতা চাইবে না। বরং এই জায়গাতে ট্রাম্পের সাথে তার এক জায়গায় মিল আছে যে ট্রুপস এনগেজমেন্টটাকে কমিয়ে নিয়ে আসা। আপনি যদি কাতারের কথা ধরেন, কাতারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিলিটারি বেসটা আছে, যেখানে 13,000 ট্রুপস আছে, এবং মার্কিন প্রশাসন কিন্তু চাইবে যে এক ধরনের ডিফেন্স ডিল যেটা তার ইকোনমিক বেনিফিটে লাগবে। F-35 যেটা ইউএই কিনেছে এবং আপনার কাতারও কিনতে যাচ্ছে। এইরকম সব ইকুয়েশন মিলিয়ে স্বাভাবিকভাবেই বাইডেন প্রশাসনের মিডল ইস্ট এনগেজমেন্ট অনেক বেশি কম্প্রিহেন্সিভ হবে। আরেকটা জিনিস আমাদের বলে গেলাম আমরা, সেটা হলো যে ইরান কনসার্নটা বরাবরই থাকবে, কিন্তু এখানেও দেখার বিষয়, যেহেতু বললাম যে প্র্যাগম্যাটিক ফরেন পলিসি, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়েও তারা একমত হবেন যে কাতার এবং ইরানের যে তেল ক্ষেত্র আছে, এটা কিন্তু বিশ্বের একটা সবচেয়ে বড় তেল ক্ষেত্র। প্র্যাকটিক্যালি পসিবল না যে ইরান থেকে কাতার সরে আসবে, কিংবা সৌদি আরবকে কেন্দ্র করেই কাতারকে বিবেচনা করা হবে। ফলে এই জায়গাতে আমরা এক ধরনের প্র্যাগম্যাটিক ব্যালেন্স অফ পাওয়ারের জায়গা আমরা দেখতে পারবো বাইডেন প্রশাসনের সঙ্গে। অধ্যাপক শাহাব এনাম খান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আনিস ভাই। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের, যারা এতক্ষণ ধরে অধ্যাপক শাহাব এনাম খানের এই ব্যাখ্যা বিশ্লেষণটি শুনলেন। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকুন, আর বিশেষ করে এই কোভিড মৌসুমে সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন। আসুন শোনা যাক। ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরউদ্দিন স্কাইপের মাধ্যমে, এবং এই স্কাইপের মাধ্যমেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রেরই ভার্জিনিয়া রাজ্য থেকে ডক্টর মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসক। তিনি আমাদের অনুষ্ঠানে এর আগেও বহুবার এসেছেন, দর্শক শ্রোতারা নিশ্চয়ই মনে রাখবেন। আমরা আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, তার পটভূমিটা এরকম যে প্রতি বছর যুক্তরাষ্ট্রে যে একটি দিবস পালিত হয়ে থাকে সেটাকে আমরা বলি কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস বা থ্যাঙ্কসগিভিং ডে। এবারে থ্যাঙ্কসগিভিং ডে এই মাত্র কয়েকদিন হলো পালিত হয়ে গেল। উদযাপিত বলবো না, এই জন্য যে ঠিক উৎসব এবারে ছিল না। এই দিবসটি এবারে কৃতজ্ঞতার সঙ্গে পালিত হয়েছে এবং বলা হয়েছে যে সাবধানতা অবলম্বন করেই এই দিবসটি পালিত হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনও তার থ্যাঙ্কসগিভিং এর বাণীতে সতর্কতার সঙ্গে দিনটি পালনের আহ্বান জানিয়েছিলেন। এবং আমরা জানি যে বিভিন্ন ধর্মগ্রন্থে, সে গীতা, পুরাণ, ত্রিপিটক, বাইবেল, তোরা, কোরআন, গুরু গ্রন্থ সাহেব, সবখানেই কিন্তু এই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে জীবন নির্বাহের ক্ষেত্রে। বিশেষ করে কোরআনে এমনকি নামাজের সময়ও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এবং এবারে এই যে থ্যাঙ্কসগিভিং ডে পালন করা হলো, এখানে এই জন্য সতর্কতা অবলম্বনের কথা বারবার বলা হয়েছে এই যে কোভিড-19 ক্রমশই উপর মানে চড়ছে আবার, সেটা নজরে রেখেই এই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়। তো আমরা এখন ডক্টর মহিউদ্দিন আহমেদের কাছ থেকে শুনবো এই বিষয়টিকে উনি কিভাবে দেখেন চিকিৎসক হিসেবে। প্রথমে ধন্যবাদ আপনাদেরকে আমাকে আবার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনি যে কথাটা বললেন সেটা এই মহামারীর মধ্যে এইবার এই দেশে এই দিবসটি উদযাপিত হয়েছে, এবং সেখানে এদেশের যারা স্বনামধন্য চিকিৎসক, পাবলিক হেলথ এক্সপার্টস যারা আছেন, তারা এই ব্যাপারে বারবার সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন যে মানুষজন ট্রাভেলও না করে এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা আমরা জানি যে এই দেশের সবচেয়ে বড় সময় ট্রাভেলের সময় হচ্ছে এই সময়টা। ক্রিসমাসেও এত ট্রাভেল হয় না এই দেশে এই সময়টাতে যতটুকু হয়। এবং এর একটা কারণ হচ্ছে যে এই দেশে এটা অনেকটা কালচারাল একটা জিনিস, এটার মধ্যে কোনো ধর্মীয় ব্যাপার এখানে নাই। কাজে এখানে যত দেশের যত মানুষ যে ধর্মাবলম্বী হন না কেন, তারা সবাই এই দিবসটা উদযাপন করেন। তো সেক্ষেত্রে এবার যেটা মানে এটা পরিবারের সাথে মিলিত হবার একটা বিরাট বড় দিবস, যেখানে শুধু ক্রিসমাসে হয়তো বা শুধু যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারাই হয়তো যান, কিন্তু এই সময় সব ধর্ম মানুষই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে আমরা মিলিত হওয়ার চেষ্টা করতে, এটা মনে রেখেই এইবার এই নিষেধাজ্ঞা বলা যাবে না, উপদেশ বলা যেতে পারে, পরামর্শ বলা যেতে পারে, যে এটা যতটুকু পারা যায় সেটাকে না করার জন্য মানে সবাই একসাথে না হওয়া, অত্যন্ত সীমিত সংখ্যক এবং খোলামেলা জায়গাতে, যেখানে আমাদের সেই মানে যেটাকে আমরা এখানে সোশ্যাল ডিস্টেন্সিং বলছি, দূরত্ব বজায় রেখে, অন্তত 6 ফিট দূরত্ব বজায় রেখে সবাই মুখের মাস্ক পরে, সেইটা। তো এটা এই দেশের এই ক্ষেত্রে আমি বলবো যে এটা অত্যন্ত সময়োপযোগী একটা ব্যাপার, বিকজ আমরা জানি যে এই গত কয়েক সপ্তাহে, বিশেষ করে আমি নিজে এই ব্যাপারে আমি প্রত্যেক দিনই এটা আমার চোখের সামনে দেখছি, যে প্রচন্ড ভাবে এর মানে বৃদ্ধি পাচ্ছে, এই রোগের সংক্রমণটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে গত 5-6 সপ্তাহে। আমরা যেখানে আগে আমার কাজের ক্ষেত্রে আমি আমার নিজের যে দায়িত্ব ছিল, সেখানে আমি হয়তো 30 থেকে 35টা পজিটিভ রেজাল্ট পেতাম,
এই গত কয়েক সপ্তাহে 120, 130, 140 এটা মানে 4-5 গুণ বেড়ে গেছে। তো সেটা ওই মার্চ, মে, এপ্রিল মাসে আমরা এটা দেখি, এখন আমরা যেটা দেখছি। তো এই জন্যই আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা সময়োপযোগী ব্যাপার, এবং এটা আমাদের মেনে চলা যতটুকু সম্ভব আমাদের সবাইকেই মেনে চলা দরকার। আপনি যেটা বলেছেন যে 40তম প্রেসিডেন্ট যিনি হয়েছেন তিনিও এই ব্যাপারে বলেছেন, এবং আমি মনে করি সেটা সবাই। তো এই কৃতজ্ঞতা জ্ঞাপন দিবসে সামাজিকতা বজায় রেখে উৎসব পালন এবং পারিবারিক মিলিত হওয়া পরিবার ভিত্তিতে, এবং সেই একই সঙ্গে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনও, যেমন আমাদের বঙ্গভূমিতে আমরা জানি নবান্ন উৎসবের একটা রীতি দীর্ঘদিন থেকে চালু হয়েছে। তো এই ধর্মীয় দর্শনটার দিকে একটু আলোকপাত করবেন? জি, এটার আলোচনা করতে গেলে এই দেশে কিভাবে এই জিনিসটা আসলো সেটা নিয়ে একটু ইতিহাস ঘাটতে হবে। আমরা জানি যে 1621 খ্রিস্টাব্দে প্লিমুথ থেকে, ইংল্যান্ডের প্লিমুথ থেকে একদল কিছু বলা যায় রিলিজিয়াস প্রোটেস্ট্যান্টস যারা তারা এসেছিলেন এই দেশে। 126 জনের মতো একটা দল, প্রায় 60 দিন ওনারা জাহাজে ছিলেন। তো ওনারা ম্যাসাচুসেটস এর একটা তীরে এসে যখন নামলেন, তো তখন ওনারা নামতে পারেনি, ওখানে এত একটা বৈরী আবহাওয়া ছিল। মেফ্লাওয়ারে করে, তো সেখানে ওনারা প্রায় 1 বছর মাটিতে নামতে পারেনি জাহাজের ভিতরে থেকে, এবং সেখানে অনেক লোক মারা যান, প্রায় অর্ধেকের মতোই মারা গিয়েছে, বিভিন্ন রোগ। হ্যাঁ, তো যাই হোক, পরে ওনারা যখন নামেন তখন ওখানকার যে লোকাল যারা আদিবাসী যারা ছিলেন তারা এটাকে উইনাপানাং বলে একটা জাতি ছিলেন, ইন্ডিয়ান আমেরিকান যাকে বলা হচ্ছে, তারা এসে দেখে সাহায্য করলেন যে তোমরা কিভাবে চাষাবাস করবে, কোন গাছ লাগাবে, কোন ফসলটা এখানে হয়। এটা দেখে দেওয়ার পরে এই প্রথম তারা সেখানে যেটাকে বলা হয় আপনার বীজ রোপণ করলেন, চাষাবাস শুরু করলেন, এবং পরের বছর যখন ফল, যেটা আমরা এখানে যেটা অটাম বলা হয়, বাংলাদেশে যেটা শরৎকাল বলা হয়, সেই সময়ে এই ফসলটা তোলা হয়। তোলা হওয়ার পরে তখন তাদের যে নির্বাচিত গভর্নর ছিলেন উইলিয়াম ব্র্যাডলি, তিনি বললেন যে যেহেতু এরা আমাদেরকে সাহায্য করেছে, আমরা এদেরকে ডেকে আমরা এদের কাছে আমরা একটা থ্যাঙ্কস দেই, বা তাদেরকে আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। তো এই প্রথম শুরু হয়, এখান থেকেই প্রথম শুরু হয়। তার পরের বছর আবার খুব খরা হলো, তখন তারা কিন্তু এই থ্যাঙ্কস গিভিংটা, তখন তারা বললেন যে আমরা গডকে থ্যাঙ্কস দিতে হবে যে যেহেতু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই হচ্ছে শুরু। তারপর থেকে এটা বিভিন্ন ভাবে উদযাপিত হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে, ঠিক এই কারণে না। যেমন যখন আপনার 1789 খ্রিস্টাব্দে জর্জ ওয়াশিংটন যখন এই দেশ থেকে আপনার রিভলিউশনারি ওয়ারে যখন যিনি জয়ী হলেন, তারপরে আপনার এই দেশের কনস্টিটিউশন তৈরি করা হলো, তখন তারা আবার সেই ক্রিয়েটরকে ধন্যবাদ জানিয়ে তারা একটা থ্যাঙ্কস গিভিং করে। কিন্তু তারপরে এখানে অনেক ইতিহাস আছে, সেখানে আস্তে 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 এব্রাহাম লিঙ্কন সেই গৃহযুদ্ধের সময় তিনি প্রথম বললেন যে আমরা এই দিনটাকে থ্যাঙ্কস গিভিং হিসাবে উদযাপন করব, এবং এটা ছিল দুই জাতিকে এক করার একটা প্রচেষ্টা, যে সব শান্তি এবং আমরা সবাই একসাথে বসবো, একসাথে খাওয়া দাওয়া করবো, ইত্যাদি ইত্যাদি। ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনি যেমনটি কিনা বললেন, আমরা সবাই একত্রিত হয়ে এককাট্টা হয়ে সহাবস্থানের ভিত্তিতে নিজ নিজ ধর্মবিশ্বাসের প্রতি অটল থেকে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে প্রতি বছরই আগামী দিনগুলোতে এই থ্যাঙ্কস গিভিং ডে পালন করে যাব, এই প্রত্যাশার মধ্যে দিয়ে আজকের এই আলোচনার এখানেই সমাপ্তি টানছি। ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনি আমাদের সঙ্গে যোগ দিলেন এই অনুষ্ঠানে, আমাদের সঙ্গে কথা বললেন, সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক যারা এই অনুষ্ঠান দেখলেন বা দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি। আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি। খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। খেলার জগতে একটি ইন্দ্রপতন ঘটেছে। সম্প্রতি অনেকের মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়, আর্জেন্টিনার সাবেক অধিনায়ক এবং সাবেক কোচ ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।
তার আকস্মিক মৃত্যুতে বিশ্বের কোটি কোটি মানুষ, ফুটবল প্রেমিক, তারা সবাই শোকাহত। নভেম্বর মাসের শুরুর দিকে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার হয়েছিল এবং তার নানান রকম শারীরিক অসুস্থতা ছিল এবং শেষ পর্যন্ত তিনি 60 বছর বয়সে অকালে পরলোক গমন করলেন। তার জীবনটা অত্যন্ত ঘটনাবহুল একটি জীবন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই বালক ক্রমশ বিশ্বের সবচেয়ে দামি ফুটবল খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন। 1986 সালে বিশ্বকাপ জিতেছিলেন এবং সেই বিশ্বকাপের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনা দলকে, যে সাদামাটা একটি আর্জেন্টিনা দলকে তিনি কিভাবে শিরোপা এনে দিয়েছিলেন। 1982তেও খেলেছেন বিশ্বকাপ, 1990তে আবার তিনি ফাইনালে নিয়ে গিয়েছিলেন তার দেশকে, 1994তেও খেলেছেন। মাদক গ্রহণের বিভিন্ন রকম অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। সে কারণে তার ফুটবল ক্যারিয়ার সম্পূর্ণ হতে পারেনি এই অভিযোগের কারণে। ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার মৃত্যুর পর তার সম্পর্কে মানুষের নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক আসিফ কাপাডিয়া ডিয়েগো ম্যারাডোনা নামে 2019 সালে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন, যেটি বর্তমানে HBO ম্যাক্সে দেখানো হচ্ছে। এই ছবিতে দেখানো হয়েছে ডিয়েগো ম্যারাডোনা, তার খেলোয়াড়ি জীবন এবং তার ব্যক্তিগত জীবন। এমন কিছু ফুটেজ এই ছবিতে দেখানো হয়েছে যেগুলো আগে অন্য কোথাও দেখানো হয়নি। ডিয়েগো ম্যারাডোনার সাবেক স্ত্রীর কাছ থেকে এর কিছু কিছু ফুটেজ নেওয়া হয়েছিল। আসিফ কাপাডিয়া একজন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক যিনি ডিয়েগো ম্যারাডোনাকে সামনাসামনি দেখেছেন, তার খেলা দেখেছেন, তিনি হচ্ছেন দিলু খন্দকার। তার কাছে জানতে চাইছি ডিয়েগো ম্যারাডোনা সম্পর্কে। যেদিন মারাদোনার জন্ম হয়েছিল সেদিন ক্লিনিকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন বোকা জুনিয়র্সের খেলা ছিল। মারাদোনার মা যখন জন্ম দিলেন মারাদোনাকে, ঠিক তখন নাকি তিনি গোল বলে চিৎকার করে উঠেছিলেন এবং ডাক্তার যখন এসে জানালেন যে তোমার ছেলে হয়েছে এবং এই ছেলে একদিন ফুটবলের বিখ্যাত প্লেয়ার হবে, এটা কাকতালীয় বাট গল্পের মিথের মতো ব্যাপারটা। ঘটনাটা ঠিক সত্যি এরকমই ঘটেছিল। খুবই দরিদ্র পরিবারে জন্ম মারাদোনার। ছেলেবেলায় তেমন একটা ভালো খাবার জুটত না পরিবারের সবার, সেই জন্য মারাদোনা কিন্তু ছেলেবেলায় খুবই হালকা পাতলা গড়নের ছিলেন। তারপরেও মারাদোনা কিন্তু সবসময় ব্যস্ত থাকতেন ফুটবল নিয়ে। তার মা বাবা তাকে একটা ফুটবল জোগাড় করে দিতেন। তার বন্ধু বান্ধবরা যখন কাজের বিনিময়ে পেশো রোজগারের ব্যবস্থায় ব্যস্ত থাকতেন, তখন মারাদোনা তাদের সাথে গিয়ে বল নিয়ে তিনি জাগলিং করতেন, বল প্র্যাকটিস করতেন তার বাড়ির আঙিনাতে এবং বন্ধুদের সাথে শহরে গিয়েও কিন্তু তিনি প্র্যাকটিস করতেন। এই যে প্র্যাকটিসের ব্যাপারটা, ফুটবলের প্রতি তার যে একটা ভালোবাসাটা ছিল জন্মের পর থেকে, এটা কিন্তু দেখেছিলেন ওই স্থানীয় তার এক ফুটবল স্কাউটার, তিনি দেখে বুঝেছিলেন যে এই ছেলের মধ্যে আলাদা কিছু রয়েছে এবং তিনি তার এক বন্ধু ট্রাক ড্রাইভারকে বিষয়টা বলেছিলেন যে তুমি তো সবসময় শহরে যাও, বুয়েন্স আয়ারেসে গেলে তুমি বলবে একটা ছেলে রয়েছে, এ ছেলে কিন্তু পাকা জহুরি হবে, পাকা খেলোয়াড় হবে, তার মেধাটা কিন্তু সেরকম। খুব অবাক কিন্তু যে মারাদোনার আবিষ্কারক একজন ট্রাক ড্রাইভার, এটা বলা খুবই সহজ, তার কথা কেউ মনে রাখবে না, কিন্তু তিনি কিন্তু তার বন্ধুর মাধ্যমে এসে একদিন খেলা দেখেছিলেন মারাদোনার। তার এলাকার ওই মাঠে খেলছিলেন ফুটবল, দেখে ওই ট্রাক ড্রাইভারের
পছন্দ হয়ে গিয়েছিল যে ওকে আমি নিয়ে যাই বোকা জুনিয়র্সে, যে জুনিয়র টিম আছে সেই কোচ আমার বন্ধু, তার কাছে আমি ছেড়ে দিতে পারি। এ ছেলেকে কিন্তু ঘষে মেজে ফুটবলার হিসেবে তৈরি করা যাবে। লক্ষ কোটি মানুষ ম্যারাডোনাকে নিয়ে লিখছেন। ধর্মগুরু বলেন, নায়ক বলেন, গায়ক বলেন, নেতা বলেন, অভিনেতা বলেন, প্রত্যেকের একটা নিজস্ব জাতি থাকে, ভাষা থাকে, একটা গণ্ডি থাকে। কিন্তু ম্যারাডোনা কিন্তু সমস্ত গণ্ডির চাইতে ঊর্ধ্বে উঠে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, মানব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই রকম জনপ্রিয় একজন মানুষ আমি কিন্তু এখন পর্যন্ত ভাবতে পারছি না যে এত জনপ্রিয় মানুষ আমি আমার জীবনকালে দেখিনি। খেলোয়াড় হিসাবে টেকনিক্যাল দিকগুলোর দিকে যদি একটু তাকাই, ম্যারাডোনা সারা মাঠে ঘুরে ঘুরে সব সময় পজিশন চেঞ্জ করে খেলতেন। যদিও তিনি সামনে খেলতেন, কিন্তু দলের প্রয়োজনে বহু সময় তাকে পেছনে আসতে হয়েছে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে দ্বিতীয় গোল, সেটা তো তিনি মাঠের হাফ লাইন যেটা, তারও মানে তার নিজের যে অর্ধ, সেদিক থেকে তিনি বল নিয়ে গোল করেছিলেন। এবং ম্যারাডোনার খেলার মধ্যে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে জিদানের মতো তিনি সারা দলকে যেরকম নিউক্লিয়াসের মতো তাকে ঘিরে তার দল খেলতে থাকে, একই সাথে মেসির মতো তিনি গোল করাও সেই রকম পারদর্শী ছিলেন। তার বাম পায়ের যে চুম্বক, আমার মনে আছে বেলজিয়ামের সাথে 2টি গোল করার পর তখন বাংলাদেশে 1986 সালে একটা পত্রিকায় একটা সংবাদের শিরোনাম ছিল যে পশ্চিমা বিশ্বের কোনো একটি পত্রিকায় লেখা হয়েছিল যে এই খেলোয়াড়ের পায়ে কি পারমাণবিক অস্ত্র আছে কিনা, তা না হলে এইভাবে বিধ্বংসী ভাবে, কারণ বেলজিয়াম খুব ভালো দল ছিল সেই বিশ্বকাপে, ইংল্যান্ড খুব ভালো দল ছিল। এবং এখানে মনে রাখতে হবে যে ম্যারাডোনা যেই সময় খেলেছেন সেই সময় ব্রাজিলে জিকো ছিলেন, সক্রেটিস ছিলেন, জুনিয়র ছিলেন, সেই সময় কলম্বিয়ার ভালডারামো খেলেছেন, তারপর হল্যান্ড বা নেদারল্যান্ডসের গুলিট খেলেছেন সেই সময়, জার্মানির রুমেনিগে খেলেছেন সেই সময়। পৃথিবীর সব বিখ্যাত খেলোয়াড় কিন্তু, মিশেল প্লাটিনি খেলেছেন ফ্রান্সের পক্ষে সেই সময়। এই রকম একটা উজ্জ্বল একটা স্বর্ণযুগে কিন্তু ম্যারাডোনা সবাইকে ছাড়িয়ে শিখরে উঠলেন। এটা কিন্তু সহজ কাজ ছিল না। টেকনিকের দিক থেকে কিন্তু ম্যারাডোনার মতো টোটাল খেলোয়াড় খুব কম রয়েছে। নির্ভীক একজন খেলোয়াড় ম্যারাডোনা ছিলেন, এবং তার মৃত্যুতে সত্যি পৃথিবী অনেক বেশি রিক্ত হয়ে গেল। এই শোক ভোলার নয়, এই শোক আমাদেরকে নিয়েই চলতে হবে। দিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। This program